নাগরিক টিভির নিয়মিত আয়োজন হ্যালো চট্টগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি একে আজাদ। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রামের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, সংস্কৃতি সহ সমসাময়িক নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা তুলে ধরি চট্টগ্রামের সমস্যা এবং সম্ভাবনা। আজ আমরা আলোচনা করব চট্টগ্রামের আদালত নিয়ে। এ নিয়ে আলোচনা করার জন্য হ্যালো চট্টগ্রামে আজ হাজির হয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী। জি, ধন্যবাদ, আপনাকে স্বাগতম। শুরুতে আমি চট্টগ্রামের একটি হাইকোর্ট বেঞ্চ নিয়ে, আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, দীর্ঘদিন ধরে বলা যায়। বিগত সরকারের একজন মন্ত্রী এই চট্টগ্রামের হাইকোর্ট বেঞ্চ নিয়ে যৌক্তিকতা তুলে ধরে এটি বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তো আশ্বাস রয়ে গেল। এই বিষয়ে আসলে আপনার একটা মন্তব্য চাই। না, চট্টগ্রামে হাইকোর্ট বাস্তবায়নের একটা আমাদের কমিটি রয়েছে। চট্টগ্রাম পক্ষ থেকে আমরা হাইকোর্ট বাস্তবায়ন কমিটি আমরা করেছি। সেই কমিটি দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে এবং মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের আবেদন নিবেদন সব কিছু ছিল। আপনি জানেন নিশ্চয়ই, সর্বশেষ আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আমাদের যে নতুন এই বর্তমান কমিটির যে অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ছিলেন, ওনাকেও আমরা দাবি তুলে ধরেছি যে আমাদের চট্টগ্রামে হাইকোর্ট সার্কিট বেঞ্চটা করার জন্য। তো আমাদের সংবিধানে হাইকোর্ট সার্কিট বেঞ্চ করার বিষয়টা উল্লেখ আছে। এখন হাইকোর্ট সার্কিট বেঞ্চ আমরা তো নেসেসিটির কারণে চাচ্ছি, আমরা এরকম না যে আমাদের অপ্রয়োজনীয়ভাবে হাইকোর্ট সার্কিট বেঞ্চ আমাদের দরকার। আপনি চট্টগ্রামে হাইকোর্ট সার্কিট, যেহেতু এটা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত, এখানে বাংলাদেশের প্রধান নৌবন্দর, এখানে অনেক কমার্শিয়াল ম্যাটার থাকে এবং পাবলিকের অনেক মামলা মোকদ্দমা থাকে। একজন লোক চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে মামলা করে থাকা, খাওয়া, আসা, যে এই ধরনের রাজধানীতে যেভাবে চাপটা থাকে, আমরা মনে করি যে সার্কিট বেঞ্চ যদি এখানে হয় তাহলে আমার মনে হয় সব দিকে চট্টগ্রামের মানুষ একটা সুবিধা পাবে বলে আমার বিশ্বাস। তো আমাদের এই আন্দোলন এবং আমাদের দাবি সবসময় ছিল, এখনও আছে। আমরা আশা করব। তবে অনেকের একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে সার্কিট বেঞ্চ না আসার পেছনে ঢাকার কেন্দ্রীয়ভাবে যারা ওখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে প্র্যাকটিস করেন, যেহেতু অধিকাংশ ওখানে সিনিয়র অ্যাডভোকেট, মন্ত্রী লেভেলের, এমপি লেভেলে তারা কেন্দ্রীয়ভাবে ওখানে থাকেন, তারা হয়তো এটাতে সায় দিচ্ছেন না বলে অনেকের কথিত আছে। তো আমরা আশা করব ওনারও মানবিক বিবেচনা করবেন, বিচারপ্রার্থী মানুষের কথা বিবেচনা করবেন। আমরা আশা করব যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, নিরপেক্ষ সরকার, আমরা আশা করব জাতির, জনগণের বিবেচনায় চট্টগ্রামের একটি সার্কিট বেঞ্চ হওয়া দরকার। ওনারা এটা বাস্তবায়ন করবে বলে আমার বিশ্বাস। চট্টগ্রামে যে একটা মামলার স্তূপ দেখা যায়, যে এতে বিচারপ্রার্থীরা আসলে যে ভোগান্তিতে পড়ছেন, এই বিষয়ে আসলে পরিত্রাণের উপায় কি? দেখেন, আমাদের মামলার যে স্তূপের কথা আপনি বলছেন, এটা অত্যন্ত বাস্তব কথা। আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা 8 জন ম্যাজিস্ট্রেট আমাদের রয়েছে, কিন্তু সেই তুলনায় আমাদের আরও 5টা কোর্ট দরকার বাস্তবায়ন করার জন্য, মামলাগুলো করার জন্য। তো আমাদের মামলা যতটুকু, আমাদের বিচারক যা থাকার প্রয়োজন ততটুকু নেই। তাদের পক্ষে সব কিছু করা সম্ভব হয় না। আপনি দেখবেন আমাদের 10:30 বা 11টা থেকে কোর্ট শুরু হয়ে যায়। শুধু জেনারেল ফাইলগুলো করতে করতে আপনার 2টা 2:30 হয়ে যায়। তখন আর বিচার ফাইল, ওনার মন মানসিকতা বা ওনার যে কি বলবো, এটা যে মানে শারীরিক সক্ষমতা একটা মানুষের কাজ করার, এটা ওনারা অনেক সময় হারিয়ে ফেলে। বিশেষ করে শুধু ওনারা না, লয়ারও অনেক সময় বলে যে স্যার আমরা অনেকক্ষণ পর্যন্ত বসে আছি, কাজ হচ্ছে। লয়ারও ওখানে অনীহা প্রকাশ করেন। তো সব মিলিয়ে হয় কি, মামলার আস্তে আস্তে দিন জট বাড়তে থাকছে, যার কারণে আমাদের বিচারগুলো দ্রুত যেভাবে নিষ্পত্তি করে আমরা মানুষকে বিচার দেওয়ার কথা, সেইভাবে আমরা দিতে পারছি না। বিচারের দিন দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, স্তূপ বাড়তেছেন। আমি আপনার মাধ্যমে আজকে অনুরোধ করব, বিশেষ করে আইনমন্ত্রী মহোদয়কে, যে আইন উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, চট্টগ্রাম মহানগরে আরও 5টা দেওয়া দরকার। এই 5টা যদি দেন তাহলে আমাদের চট্টগ্রাম মহানগরের বিশেষ করে মামলার চাপটা বেশি, মহানগর থেকে আমরা অনেকটা মামলার জট থেকে লাঘব হব। উপজেলাগুলোতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বেশি, আর অন্যদিকে মহানগরে কম। আমি জানি না আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের চিন্তাধারা কী ধরনের, কারণ মহানগরে তো এটা একটা মাল্টি সিটি, এখানে বহু মানুষ থাকে, বিভিন্ন জেলা, ডিস্ট্রিক্ট, বিভাগের, কিন্তু এখানে তো কোর্ট বাড়ানো দরকার, কিন্তু এখানে কোর্ট কম, ডিস্ট্রিক্টে কোর্ট বেশি। তো এগুলো আসলে ওনারা হয়তো বিচার বিশ্লেষণের দিকে তেমন যায় না বলে আমার কাছে মনে হয়। তো আমি মনে করবো যে এই কোর্টগুলো বাড়ানো দরকার। যদি কোর্ট বাড়ানো না হয়, তবে আবার কোর্ট বাড়ালেও হবে না, কারণ আমাদের এজলাসের সঙ্গে ঘাটতি আছে।
আমাদের যে নতুন আদালত ভবনটা আছে সেটা উপরে আরও 2টা ফ্লোর করতে হবে, তারপর কোর্টের এজলাস যদি না হয় বিচারক এসে বসবে কোথায়, তাদেরও একটা বিষয় আছে। আরেকটা বিষয় অনুরোধ করবো যে আমাদের অর্থঋণ আদালত একটা, আপনি জানেন চট্টগ্রামে অর্থঋণ আদালতের প্রচুর মামলা, একজন জজ এই মামলাগুলো একা পক্ষে করা সম্ভব নয়। এখানে আরেকটি অর্থঋণ আদালত হওয়া দরকার বলে আমি মনে করি। পাশাপাশি সদরে যে আমাদের যে 3টা সাবজজ আছে, এই 3টা সাবজজ দিয়ে মামলাগুলো বিচার করা খুব কঠিন। এখানে আরও 2টা সাবজজ করা, বিশেষ করে আমাদের সদরের মধ্যে, এগুলো করলে আমার মনে হয় আমরা যে বিচার বিভাগের বিচার মামলার বিচারের যে স্তূপটা অনেকাংশে আমরা কেটে উঠতে পারবো বলে আমার মনে হয়। আচ্ছা, আমি আপনার এটার সাথে একটা যোগ করতে চাই যে দেওয়ানি আদালতে হাজার হাজার মামলার স্তূপ, তো সেক্ষেত্রে এই যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আপনারা সমিতি থেকে, আইনজীবী সমিতি থেকে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, বা এই ব্যাপারে কোনো পদক্ষেপ আছে না? এটা আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন, কিন্তু এখানে আইনগত কিছু বিষয় জড়িত আছে। সেটা হলো যে দেওয়ানি মামলা বিচার করার ক্ষেত্রে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। দেখা যায় যে একটা মামলার সমন জারি করে ফেরত আসতে 2-1 বছর, 3 বছর, 4 বছর চলে যাচ্ছে। এখন আইনজীবী সমিতি চাপ দিলে তো এই মামলার মানে নিষ্পত্তি হবে না, কারণ কোর্টের রেকর্ড মামলা শুনানি করার জন্য প্রস্তুত হতে হবে। আর এটা যদি প্রস্তুত না হয়, আইনজীবী সমিতি চাপ দিলে কোর্ট বলবে যে আমি তো এটা প্রসেস, অর্থাৎ যেগুলো সমন নোটিশ দেওয়া দরকার এগুলো জারি হয়ে না আসা পর্যন্ত এই মামলাগুলো সাধারণত শুনানি পর্যায়ে বা বিচার পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু একটু দীর্ঘসূত্রিতা আছে। আপনি এক পক্ষ মামলা করেন, আর পক্ষ জবাব দেন, এখন জবাব দেওয়ার সময় সমন নেয়, আবার কোনো একটা দরখাস্ত দিলে এটা আপত্তি জানায়, এইগুলো করতে করতে অনেক কিন্তু প্রসিডিউর মেনটেন করতে হয়। এটা শুধু মানে জজ সাহেব যারা আছেন তাদেরকে দায়ী করলেও হবে না, আবার এটা প্রসিডিউরাল বিষয়গুলো যদি তড়িৎ করা না যায় তাহলে আপনি এই বিচার, বিশেষ করে দেওয়ানি মামলা বিচার নিষ্পত্তির ক্ষেত্রে খুব কঠিন হয়ে যাবে। এটা আইনজীবী সমিতি এককভাবে কাউকে চাপ দিয়ে করানো আমার মনে হয় সম্ভব না। সেক্ষেত্রে আপনারা কোনো বার্গেনিং করেছেন কিনা? হ্যাঁ, আমরা বলি, সবসময় বলি, আমরা যেমন মনে করেন আমি কিছুদিন আগে আমাদের দেওয়ানি মামলার কিছু আমরা ওইটুকু বলতে পারি, যেমন যেগুলো আদেশের জন্য আছে, কোর্টে শুনছে, আদেশ হয়তো দেয় নাই, অথবা রায় দেওয়া দরকার, মামলা সব কিছু হয়ে গেছে, রায় দেওয়ার কথা, এগুলো হয়তো কোর্টের ব্যস্ততার কারণে এগুলো লিখতে পারতেছে না। আমরা হয়তো অতটুকু অনুরোধ করি যে স্যার আপনারা এই মামলাগুলো শুনেছেন, আপনারা রায়টা যদি একটু তড়িৎ করে দেন, যারা ক্ষতিগ্রস্ত তারা উচ্চ আদালতে যাওয়ার একটা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, আর যারা পেয়েছে তারা হয়তো এটা সন্তুষ্ট থাকবে যে আমার মামলাটা আমি পেয়েছি। আমরা এতটুকু পর্যন্ত অনুরোধ করতে পারি, এর বাইরে তো কোর্টকে আর কিছু বলার সুযোগ আমাদের আসলে থাকে না। আচ্ছা, বিগত প্রায় 15 বছর ধরে যে দুর্নীতি বিরোধী অভিযানে তেমন আন্দোলন হয়নি, এটা কি মানে আমি যদি একেবারে বলি যে এটা কি দলবাজির কারণে হয়নি? আর বর্তমানে আদালত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আইনজীবী সমিতির অবস্থান কি একটু যদি বলতেন? না, আমাদের বিষয় হচ্ছে আমরা যে দুর্নীতির যে বিষয়টা আপনি বলছেন যে সারা বাংলাদেশের একটা দুর্নীতির মহোৎসব আমরা বিগত 15 বছর দেখে আসছি। এটা আমরা না, সমস্ত জাতি দেখেছেন। আপনি এইও আমরা শুনেছি যে বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা করতে যা খরচ হয় আমাদের প্রতিবেশী ইন্দোনেশিয়া, চীন, বিভিন্ন জায়গায় তার থেকে আরও 3-4 গুণ কম টাকা খরচ করে তারা এগুলো করে থাকেন। আপনি কর্ণফুলী টানেলের কথা চিন্তা করেন, এটা অহেতুক আনপ্রোডাক্টিভ একটা ডেভেলপমেন্ট আমি বলতে পারবো। এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে এটা করা হয়েছে, এটার আউটপুট কি? প্রতিদিন লস বলে এটা ভর্তুকি দিয়ে এগুলো চালানো হচ্ছে বলে আমরা শুনতেছি। তা আমাদের কথা হচ্ছে যে দুর্নীতির মহোৎসব অংশগ্রহণ করে আবার যারা দুর্নীতিতে জড়িত তারা কি আবার দুর্নীতি দমনের কার্যক্রমে কোনোভাবে তাদের দুর্নীতি মানে দমন কমিশন যেটা আছে এটা কোনোদিন সচল রাখবে না বলে আমার মনে হয়। তো আমি মনে করি যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছেন, যারা দুর্নীতি করেছেন এবং আমরা দেখতেছি তারা কিছু কিছু দুর্নীতির বিষয়ে তাদের মানে কার্যক্রম শুরু করেছেন। তো 15 বছর যা হয়নি সেটা আমরা করব না, এটা কথা না। যেহেতু 15 বছর হয়নি, 15 বছর দুর্নীতির মহোৎসব হয়েছেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, এই যে টানেল, হ্যাঁ, এগুলো করে মানে করে যারা একটা প্রজেক্ট আপনি দেখবেন 10,000 কোটি টাকা শুরু হয়েছে, 5 বছর পরে গেছে এটা 25,000 কোটি টাকা হয়ে গেছে। এইগুলো কেন হবে? নিশ্চয়ই এটার পিছনে কোনো দুর্নীতির হাত ছিল, দুর্নীতির জড়িত ছিল। আইনের শাসন কি ছিল বিগত সময়? আপনি মামলা হামলা উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় আপনি দেখেছেন বিচার কি তার স্বাভাবিকভাবে চলেছে? আমার যদি প্রশ্ন করি আপনাকে, আপনি কি সেটা সপক্ষে কিছু বলবেন বলে আমার মনে হয় না। কারণ আমাদের নিম্ন আদালতও আমরা উপরের দিকের নির্দেশ, উচ্চ আদালতও
সরকারকে রাজনীতিকরণের, বিচার বিভাগকে রাজনীতিকরণের যত রকমের মানে সুযোগ সুবিধা দেওয়ার বিচারকদেরকে গত সরকার দিয়েছেন। এর কারণে বিচার যখন দুর্নীতি দমনবাজদেরকে প্রতিরোধের জন্য এগিয়ে না আসে, তখন সরকার আরও মহোৎসবে দুর্নীতির দিকে এগিয়ে গেছে। চট্টগ্রাম আদালত এলাকায় আসলে একটি যানজট, একটি নিত্যনৈমিত্তিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে কি আপনারা কোনো ভূমিকা রাখছেন সাম্প্রতিক সময়? আপনি জেনে খুশি হবেন, আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের যাদেরকে আমরা ওই যে সিকিউরিটি গার্ড হিসেবে এখানে আমাদের রাস্তায় কাজ করে, আমরা কিন্তু আপনি এখনই গিয়ে দেখবেন যে আমাদের 5-7 জন সিকিউরিটি গার্ড রাস্তায় কাজ করতেছে। এখন আমরা সবসময় চেষ্টা করি যে বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ ব্যাংকের মুখ থেকে উপরে কোর্ট বিল্ডিং পর্যন্ত আমরা সমস্ত রাস্তাটা স্মুথলি গাড়ি যাওয়া আসার জন্য যতটুকু সুবিধা থাকা দরকার আমরা করি। কিন্তু অদৃশ্য মহলের কিছু লোক এখানে আপনি দেখবেন এখন গিয়ে দুই পাশে অনেক দোকান পাট বসে গেছে। এখন আমাদের দারোয়ানরা বা আমাদের যারা গার্ড আছে তারা চেষ্টা করলেও পারে না। এখানে তারা বলে তারা বিভিন্ন লোকের মাধ্যমে এখানে আসছে। এখানে যেহেতু এই যে কোর্ট হিলটা, এটা শুধু আইনজীবী সমিতি বা আইনজীবী কোর্ট সেটা না, এখানে ডিসি অফিস আছে, এখানে বিভাগীয় কমিশনারের কার্যালয় আছে, তাহলে এখানে অনেক কিছু জড়িত। তো যার কারণে এখন আমরা চেষ্টা করি যে এটা স্মুথলি সব কিছু পরিষ্কার করে আমরা গাড়ি করে ওঠার জন্য আমাদের মানে চেষ্টাটা অব্যাহত আছে। তারপরেও চেষ্টার মাঝেও দেখা যায় যে বিভিন্নভাবে এখানে মানুষ জটলা সৃষ্টি করে গাড়ি ঘোড়া ওঠার সময় বাধাগ্রস্ত হয়। বিশেষ করে পিক আওয়ারটা, যেটা আপনি যদি মনে করেন 10টা থেকে 1টার মধ্যে এটা একটু বেশি হয়। এখন কিন্তু স্বাভাবিক, এখন কিন্তু আর ঝামেলা নেই, ওই পিক আওয়ারটা বেশি। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমরা যেটা দেখি যে মামলার যে আলামতগুলো সেগুলো পুরো এলাকা এখানে জঞ্জালে পরিণত হয়েছে। তো এটার পরিত্রাণে সমিতির পদক্ষেপ কি? না, আপনি নতুন আদালত ভবনে মালখানার সৃষ্টি আছে, কিন্তু আমাদের মালখানা মানে আলামতগুলো যে রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু কিছু আলামত আছে মালখানা রাখার মতো, আবার কিছু কিছু জিনিস আছে মালখানার বাইরে রাখতে হয়। তো আমাদেরকে বাইরে রাখার কোনো জায়গা এখানে নেই। এটা আমাদের যখন ওই যে জুডিশিয়াল মিটিংগুলো হয়, পুলিশ ম্যাজিস্ট্রেসি মিটিং, বিশেষ করে সিজিএম কোর্ট, সিএমএম কোর্টে মিটিংগুলো হয়, তখন আমরা এগুলো তুলে ধরি। ওনারাও কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না যে ওনাদের মালখানার এই জিনিসগুলো কোথায় রাখবেন। আপনি দেখেন একটা গাড়ি, একটা আলামত আসছে মনে করেন 5 বছর আগে, এই গাড়িটা আপনি গিয়ে দেখবেন যে এখানে চাকাও নেই, গাড়ির কোনো যন্ত্রাংশ নেই, শুধুমাত্র টিনের কোষাটা আছে, আরগুলো কে বা কারা নিয়ে গেছে। এগুলো আসলে আমাদের বিচার বিভাগের যেহেতু অংশ, এটাকে একটা মানে আধুনিক নতুন একটা আইন সৃষ্টি করতে হবে। আমি এটার এখন যে কিছু কিছু মামলার ক্ষেত্রে যে আলামতগুলো জব্দ হবে, এগুলো মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জব্দ থাকার বিধান আছে। আমি কিন্তু এটার একটু বিরোধিতা করি। একটা রাষ্ট্রীয় সম্পদ, একটা গাড়ি, অপরাধ তো গাড়ি করে নাই, অপরাধ করছে মানুষ। এখন মানুষ যদি অপরাধ তাকে আইনের হাতে থাক, এই যে সম্পদটা, এই যে মালখানা না বাইরে রাখলো, এটা যে বৃষ্টি রোদে ভিজে বা এখানে চুরি হয়ে ক্ষয় হয়ে গেল সবকিছু, এই যে মালগুলো চলে গেল, এই জিনিসটাতে নষ্ট হয়ে গেল, এটার আউটপুটটা কি? এটা যখন মামলা নিষ্পত্তি দেখা যাবে যে গাড়িটা 500 টাকা দিয়েও কেউ নেবে না, বা 5000 টাকা দিয়ে মাফা সার মাফা নেবে না, তাহলে একটা সুস্থ গাড়িকে এই যে মামলার আদলে জব্দ করে রেখে এটাকে ধ্বংস করে দেওয়ার, এটা আমি বিরোধিতা করি। আমি মনে করি যে হ্যাঁ, এটা মামলা যেহেতু জড়িত, এটা যে কোনো একটা প্রপার জিম্মায় থাকবে। মামলা যখন নিষ্পত্তি হবে তখন জিম্মাদারকে বলো তুমি আমার জিনিসটা ফেরত দাও, ফেরত দিয়ে আদালতের সিদ্ধান্ত দিয়ে এটা বাজেয়াপ্ত করুক, ডিসপোজাল করুক, অথবা নিলাম দেখ, যেটাই দেখ এটা কোর্ট করবে। এখন এগুলো তো অহেতুক, শুধু এখন আপনি গিয়ে এখনও দেখবেন যে অনেকগুলো আছে, এগুলোর কোনো অস্তিত্ব নেই, এগুলো সবগুলো ভাঙাচোরা, এগুলো একটার উপর একটা রেখেছেন। তো আমার মনে হয় মালখানাটা অবশ্য কোর্ট বিল্ডিং এরকম কোনো জায়গাও নেই, বাস্তব কথা যেটা এটা এরকম কোনো জায়গা থাকতো তাইলে বলতাম যে এখানে রাখা হোক। তো যার কারণে এগুলো এলোমেলোভাবে আছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা মানে সম্পদের ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয়। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনাদের আভ্যন্তরীণ বিষয়, সমিতির আভ্যন্তরীণ বিষয় যে দুর্বল ব্যাংকে যে এফডিআর রাখা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, সেক্ষেত্রে আসলে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি এই ব্যাপারে? এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। না, এটা আসলে 5ই আগস্টের পরে সবল এবং দুর্বলের কথাটা আসছে। 5ই আগস্ট আগে কিন্তু ব্যাংক অর্থনৈতিক বিষয় নিয়ে এই ধরনের কোনো কথা আগে আসে নাই। তো এখন আসছে। আসলে আমরা তো এগুলো এফডিআর করেছি, আমাদের এফডিআর আমাদের যেটা সার্টিফিকেট, এফডিআর সার্টিফিকেটগুলো তো আমাদের আছে। আর ব্যাংক তো এটা তফসিলভুক্ত ব্যাংক। আমরা তো সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠার মধ্যে আছি যে আমাদের যেহেতু এফডিআরগুলো আমরা ওখানে আছে,
যেহেতু আমাদের 8,000 আইনজীবী সমিতির স্বার্থ তাদের কাছে রয়েছে, এগুলো তো আমরা উদ্বিগ্ন তো অবশ্যই। তা আমরা মনে করি যে আমরা ইতিমধ্যে আইনজীবী সমিতির জরুরি সভা ডেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তের আলোকে আমরা প্রত্যেক ব্যাংকে আমরা সিটি দিয়েছি। ইতিমধ্যে সিটি অলরেডি প্রায় চলে গেছে। আমরা বলছি যে আমরা তোমাদের ব্যাংকে আর এফডিআর রাখবো না, আমাদের এফডিআরটা আমাদেরকে ফেরত দাও। তো আমরা এটা আসার পরে আমাদের এখানে সোনালী ব্যাংক আছে অথবা সরকারি যে ইয়াগুলো আছে কি বন্ড আছে না একটা, ওইগুলো আমরা কিনবো বলে চিন্তা করছি। তো আমরা ইতিমধ্যে সিটি দিয়েছি, আমরা আশা করব যে আমাদের টাকাগুলো আমরা ফেরত পাবো। আসামি জামিন হওয়ার পর যেটা আমরা জানি যে মহানগর জজ এবং জেলা দায়রা জজ আদালতে জামিন যে আদেশ, সেটা যতক্ষণ পর্যন্ত স্টোনকে টাকা না দেওয়া হয় ততক্ষণ জামিন আদেশ লেখা হয় না, এরকম একটা অভিযোগ আমরা যেটা জানি। তো এই বিষয়টি আসলে এটা থেকে উত্তরণের পথ কি? আর একটা বিষয় যে এটার সাথে একটি সম্পর্ক প্রশ্ন, যে পেশকাররা এটা আদালতের অংশ, তো সেক্ষেত্রে তারা নথি পেশ করার সময় দেখা যায় আমরা সাধারণ পোশাক যেমন শার্ট পরে কেউ পাঞ্জাবি পরে ফতোয়া পড়তে আমরা দেখি, তো এটা কি কোনো একটা ড্রেস কোডের আওতায় আনা যায় কিনা? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্টাফদের কোড, ড্রেস কোডের ব্যাপারে। হ্যাঁ, ওদের নির্দিষ্ট ড্রেস কোড তো আছেই, তারা ড্রেস হয়তো পরিধান করে না, এটা না পড়াটা তাদের জন্য ন্যায় আমি মনে করব। তো এগুলো আসলে যারা কোড অফিসার আছেন, আমাদের জজ সাহেবরা আছেন, তাদের দেখা উচিত। কারণ তারা যদি প্রপার ড্রেস যদি কোডে না যায়, না থাকে, তাহলে কোনটা স্টাফ না এটা তো আমরা বুঝতে পারি না। এই কারণে ড্রেস কোড মেনটেন করা দরকার। পেশকার সাহেব বলেন বা পিউনরা বলেন, আমরা যখন বারে জয়েন করছিলাম 90 সালে, আমি এই বারে আমার এনরোলমেন্ট হচ্ছে 90 সালে, আমরা তখন প্রথম দেখতেন যে প্রায় কোডের স্টাফরা, বিশেষ করে জজ সাহেবের সাথে থাকতো কোডের পিয়ন, ওদের মধ্যে একটা ড্রেস পরা থাকতো। তো এখন তো ড্রেস নাই বললে চলে। আমি চোখে পড়ি নাই বিগত 5-10 বছরের মধ্যে, বা হাইকোর্ট থেকে কোনো বিচারপতি আসলে ইন্সপেকশন আসে তখন দেখা যায় যে পরাপরি শুরু হয়, এর আগে কিন্তু কেউ পড়ে না। এটা খুব বাস্তব কথা আপনি বলেছেন। আমি অনুরোধ করব সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত যারা আছেন, তারা তাদের অধস্তন পেশকার পিয়ন যারা ড্রেস কোড পরেন না, তাদেরকে ড্রেস কোডে বাধ্য করবেন বলে আমার বিশ্বাস। এটা পড়া উচিত, না পড়লে মানুষ বিভ্রান্ত হবে। আর একটা বিষয় যেটা আপনি বলেছেন স্টোনের কথাটা, এটা আমরাও শুনি, স্টোনারটা আমরা শুনি যে মানে তারা বিজ্ঞ আদালতের আদেশ দেওয়ার পরে টাইপের কথা বলে মানে বিলম্বিত করেন, যার কারণে মানুষ রায়টা বা আদেশটা পেতে কষ্ট হয়। আপনি জেনে খুশি হবেন, আমরা কিছুদিন আগে আমাদের আইনজীবী সমিতির একটা জেনারেল মিটিং আমরা করেছি। জেনারেল মিটিংয়ে আমরা বিভিন্ন লয়াররা, আমাদের বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য অনুযায়ী এই কথাগুলো আসছে। তো আমরা একটা বক্তব্যের সামারাইজ আমরা বিভিন্ন জজ সাহেবের কাছে চিঠি আকারে আমরা বারের সভাপতি সেক্রেটারি স্বাক্ষর করে এটা পাঠাবো। ওই আপনার এই স্টোনের দ্বারা মানে বিচারপ্রার্থী মানুষ বা আইনজীবী কষ্ট পাচ্ছেন, এটাও আমরা উল্লেখ করব। আমার সর্বশেষ প্রশ্ন, আপনি জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি, এর আগে আমি একটি নির্বাচনে সম্ভবত এইবারের আগের নির্বাচনে আপনি এক ভোটে হেরে গিয়েছিলেন, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা আছে। আসলে আমরা একটু জানতে চাচ্ছি সেই সময়ের ঘটনাটা। আসলে 2017 সালের ঘটনা। আমি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলাম, নির্বাচন হয়েছিল। নির্বাচনের আমাদের তো ফলাফলগুলো প্রকাশ্যে ভোট গণনাগুলো হয়ে থাকে। ওই ভোট গণনার মধ্যে আমি 4 ভোটে জয়লাভ করছিলাম। রাত্রিবেলা যখন আমাদের ভোট মাগরিবের পরে শেষ হয়, রাত্রে ভোট গণনা শেষে 4 ভোটে আমি জয়লাভ করেছি। তারপর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি বলছে আমাদের সংবিধানে গঠনতন্ত্রের একটা বিষয় আছে, যদি ভোটের ব্যবধান 5-এর মধ্যে হয় তাহলে রিকাউন্টিংয়ের একটা বিষয় সুযোগ থাকে। তো যেহেতু আমি 4 ভোটে জিতছিলাম, তখন উনি নির্বাচন কমিশনে আবেদন করলেন যে এটা পুনরায় গণনা করতে হবে। তো যেহেতু গঠনতন্ত্র আছে, আমার তো দ্বিমত করার কিছু নেই। আমি বললাম যে ঠিক আছে। পরদিন এটা গণনার পরে দেখা গেলো যে আমি 1 ভোটে হেরে গেছি। তো একদিন আগে জয় লাভ করে বাসায় গেছিলাম, তারপর দিন আমি পরাজয় মেনে নিয়ে বাসায় গেছি। আমার যারা সমর্থক ছিল বা আমার যারা শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ছিল, তারা খুব স্ট্রংলি রিয়েক্ট করতে চেয়েছে। আমি অনুরোধ করেছি, যেহেতু আমি আইনজীবী সমিতির সদস্য, আমরা রিয়েক্ট করবো আমার আইনজীবী ভাইদের সাথে, আমার অপোনেন্ট যারা তাদের সাথে। আমি মনে করছি যে এটা করা ঠিক হবে না, যেহেতু আমরা সবাই আইনজীবী, একই প্রিমিসে থাকি। কারো প্রতি চোখ রাঙানো বা কোনো ধরনের মানে প্রতিশোধ পরায়ণ কিছু করা বা খাওয়া, এগুলো হলে আমি মনে করছি যে এটা ভবিষ্যতে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছেদ ঘটবে। তো আমি ওদেরকে মানা করছি যে না, আমি এটা মেনে নিলাম। বলে যে না, আপনি গতকালকে জিতলেন, আপনি হেরে গেলেন, এটা কী ধরনের হলো?
তা আমি বলি যে দুইটাই আমার গ্রহণ করার মন মানসিকতা আছে, জয়লাভেরও মন মানসিকতা আছে। আমি আজকে হেরে গেলাম, আমি চলে গেলাম, যাই হোক উনি ওনার এটুকুতে আমি মোটামুটি মানে ধৈর্য সহকারে মানে চিন্তা করছি। পরের বছর আমি আল্লাহর রহমতে আমার নিকটতম প্রতিনিধি থেকে 862 ভোটে জয়লাভ করছি। মানে আমার ব্যবধানটা ছিল 862 ভোট। তো আমার সভাপতিতে 2 টার্মের মধ্যে তাও সেই রকম ছিল। প্রথমবার ছিল 1300 কত ভোটের ডিফারেন্স, পরের বার হলো 1290 ভোটের ডিফারেন্স। আপনি তো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা, তো সেক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আসলে কেমন নির্বাচন আশা করছেন, অর্থাৎ যথাসময়ে নির্বাচনের বিষয়ে আপনার মন্তব্য কি? বাংলাদেশের মানুষ বিগত 15-16 বছর নির্বাচন নামক শব্দটি ভুলে গেছে। একটি ফ্রি, ফেয়ার, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে, একটি দেশ শাসিত হবে। যখন ভোটে নির্বাচিত সরকার যদি দেশে আসে, বাংলাদেশের মানুষ সেটাকে মেনে নেয়। হয়তো বিপক্ষে থাকবে, তারপরেও মনে করে যে যেটা নির্বাচিত সরকার এটার বিপক্ষে থাকবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো চট্টগ্রামে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নাগরিকের সাথেই থাকুন।